এসএসসি ও সমমান পরীক্ষায় এবার গড়ে পাশ করেছে ৬৮.৪৫%, যেখানে গত বছরের হার ছিল ৮৩.০৪। গত বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে ১৪.৯৫%। দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে। প্রতি বছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি, তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভা কক্ষে মতবিনিময় সভা হয়। সেখানে কথা বলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির। তিনি জানান, এবারের গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫%। মোট জিপিএ 5 পেয়েছে ১,৩৯,০৩২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ৭৩,৬১৬ জন এবং ছাত্র ৬৫,৪১৬ জন। এবার সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডে ৭৭.৬৩%, এরপর রয়েছে যশোর বোর্ডে ৭৩.৬৯%, চট্টগ্রাম বোর্ডে ৭২.০৭%, সিলেট বিভাগে ৬৮.৫৭%, ঢাকা বোর্ডে ৬৭.৫%, দিনাজপুর বোর্ডে ৬৭.০৩%, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০%, ময়মনসিংহ বোর্ডে ৫৮.২২% এবং সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে ৫৬.৩৮%। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৬৮.০৯% ও কারিগরি বোর্ডে পাশ করেছে ৭৩.৬৩%। এবার ফল বিপর্যয়ে অসন্তুষ্ট শিক্ষকরা। আমি অনেক হার্ডওয়ার্ক করছি, আমি সারা রাত পড়ছি, আমার অনেক ভয় লাগছিল যখন আমি আসছি, এখন আমার অনেক খুশি লাগতেছে। যেহেতু জার্নিটা ছিল 10 বছরের, আফটার 10 ইয়ার্স ভালোভাবে স্কুল লাইফটা শেষ করা, এই জন্য অনেক ভালো। আমার সাফল্যের কারণ আমার প্যারেন্টস, কারণ তারা সবকিছু ট্রাই করেছে যাতে আমার লাইফটি স্মুথ যায়। লেখাপড়া সম্পূর্ণ ওর নিজের, ছোটবেলা থেকে সে ক্লাস 1 থেকে সে তার পজিশন ধরে রেখে এই জিপিএ 5 গোল্ডেন জিপিএ 5 নিয়ে বের হলো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 3 অগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন ও 4 অগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেন। এর মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের কোনো মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সকালে এই মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 12টায় আদেশ পড়া শুরু করেন বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের আদেশের পর সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের অবস্থান জানতে চান ট্রাইব্যুনাল। এ সময় দোষ স্বীকার করে সাক্ষী হওয়ার আবেদন জানান তিনি। এদিকে জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক 26 জনকে হাজির হতে 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এছাড়া আটক 4 জনকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন আদালত। গণভবন থেকে শেখ হাসিনা 14 জুলাই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তদানীন্ত ভিসি মাকসুদ কামালের সাথে একটা কথোপকথন এবং 18 জুলাই তারিখে তার ভাতিজা ফজলে নূর তাপসের সাথে আরেকটি টেলিফোন কনভারসেশনে, যেখানে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সুস্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা করার জন্য, নির্মূল করার জন্য লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করে তাদের হত্যা করা এবং নির্মূল করার জন্য, এবং একই সাথে হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে দেখামাত্র গুলি করে যেখানে দেখা যাবে সেখানেই গুলি করে যে হত্যার নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশের কথা তিনি 2টো টেলিফোন কনভারসেশনে উল্লেখ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন আমি এই নির্দেশ দিয়েছি, সুতরাং এই বিক্ষোভ নির্মূল হয়ে যাবে, দমন হয়ে যাবে। অন্তর্বর্তী সরকারের পক্ষে দেশের সব সমস্যার সমাধান করা সম্ভব নয়, তাই নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে, তাই এ নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। ডিসেম্বরের মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করার প্রধান উপদেষ্টার নির্দেশনাকে সাধুবাদ জানান বিএনপি মহাসচিব। বিএনপি সংস্কারে বাধা তৈরি করছে এমন অভিযোগের জবাবে মির্জা ফখরুল বলেন, দেশের যত বড় সংস্কার সব তার দলই করেছে। অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবে বিএনপি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে বলে দাবি করেন তিনি।
এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো সমাধান করবে। আমরা কেন এই সরকারের কাছে সব যাচ্ছি? এটা অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন তো এই দেশের মানুষ চায়, নির্বাচনের জন্য মানুষ প্রাণ দিয়েছে। তো আমি আজকে ডক্টর প্রফেসর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে, যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব কাজ গুছিয়ে রাখার জন্য নির্বাচন কমিশনকে। এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার। সরকার অগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদ দিতে ব্যর্থ হলে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির 10ম দিনের জুলাই পদযাত্রা শেষে মাগুরায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই দুপুরে ঝিনাইদহ থেকে মাগুরাতে পৌঁছান এনসিপি নেতাকর্মীরা। এর আগে সদরের ইছাখাদা বাজার থেকে স্থানীয় এনসিপি নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে সদর উপজেলার সামনে গাড়িবহর থেকে নেমে মাগুরা শহর অভিমুখে পদযাত্রা করেন তারা। পরে শহরের ভায়না মোড় চত্বরে এক পথসভায় অংশ নেন তারা। এ সময় সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার পাশাপাশি দেশ সংস্কারে এগিয়ে আসার তাগিদ দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আমরা 5ই আগস্ট এই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি হবে। আমরা 3রা আগস্টের মধ্যেই সেটি কার্যকর দেখতে চাই এবং সরকার যদি 1 বছরের মধ্যে এটি দিতে ব্যর্থ হয়, সকল রাজনৈতিক পক্ষ মিলে যদি ব্যর্থ হয়, তাহলে সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা আবারও মাঠে নামবো। আগামী নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। চট্টগ্রামের সাতকানিয়ায় 103তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি একথা জানান। বিজিবি প্রধান বলেন, সীমান্ত সুরক্ষা এবং আগামী সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে 5000 নতুন সৈনিক নিয়োগ দেওয়া হবে। প্রতিবেশী দেশ ভারত এখনও সীমান্ত আইন লঙ্ঘন করে পুশিন চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কাছে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলেও সাংবাদিকদের বলেন বিজিবি ডিজি। সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। মূলত সীমান্তবর্তী এলাকাসমূহে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। আগামী 19 জুলাই রাজধানীতে জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে পুলিশের সহযোগিতা চেয়েছে দলটি। দুপুরে ডিএমপি কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে একটি দল পুলিশ কমিশনারের সঙ্গে মত বিনিময় করেছে। এ সময় জানানো হয়, সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নানা শ্রেণী পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের আগমন ও যানবাহন ঢুকবে ঢাকায়। এ সময় ডিএমপির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির প্রতিনিধি দলের প্রধান। জুলাই সনদ সহ 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে 19 জুলাই শনিবার দুপুর 2টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করবে জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে শর্ত নাই, শুধু সহযোগিতামূলক বিষয়গুলো আমরা আলোচনা করেছি, যাতে আমাদের যেটা আমাদেরই তো প্রয়োজন, এটা সুন্দর শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যাতে হয়, এই বিষয়ে আমরা পরস্পরকে সহযোগিতা করি। আমরা এই জাতীয় সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন আমরা সবাইকে দাওয়াত দেব। এই প্রক্রিয়াতে আমরা আছি, এখনো দাওয়াত আমরা দেইনি, মৌখিকভাবে বলেছি আমরা কার্ড দেবো, আপনাদেরকেও দাওয়াত দেবো ইনশাআল্লাহ। আপনাদের মিডিয়া হাউস সবাইকে দাওয়াত দেবো, সবার জন্য ব্যবস্থাপনা থাকবে আর কি।
লিবিয়া প্রবাসী দুই ভাইকে ৪২ দিনের জিম্মি দশা থেকে উদ্ধার করেছে পুলিশ অফ ইনভেস্টিগেশন পিবিআই। সংস্থাটির ঢাকা মেট্রো উত্তরের কার্যালয়ে এই বিষয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান। তিনি বলেন, উদ্ধার হওয়া ভিকটিমরা হলেন আলমগীর হোসেন ও সিরাজউদ্দিন। তারা লিবিয়ার ত্রিপুলির জমাজৈতনে একটি ওয়ার্কশপে কাজ করা অবস্থায় অজ্ঞাতনামা অপহরণকারীরা তাদের অপহরণ করে। পরে পরিবারের কাছে ইমো অ্যাপের মাধ্যমে ভিডিও কলে নির্যাতন করে পরিবারের কাছে 22 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। উপায় না পেয়ে ভিকটিমের পরিবার 1.5 লাখ টাকা দেয়। এ সময় রাজশাহী থেকে রাসেল নামে একজনকে গ্রেপ্তার করে পিবিআই। পরে লিবিয়ায় অপহরণকারী চক্রের সঙ্গে জড়িত মিন্টু ফরাজিকে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। সকালে 2টা বিস্কুট দিলে আর 7-7 ঘন্টা কোনো খাওয়া দিত না। কোনোদিন দেখা গেছে যেদিন তারপরে দিয়ে রাত্রে আমাদেরকে তো টর্চারিং করতেই প্রতিদিন ভোর রাত্রে উঠে বলতো বাড়িতে কল দাও। কল দেওয়ার পরে বলতো যে 5 লাখ টাকা ব্যাংকে যাইতে বলো, যে 5 লাখ টাকা দেওয়ার জন্য। তো ফ্যামিলি টাকা ম্যানেজ করতে পারবে না, দিব কোত্থেকে? এর জন্য প্রতিদিন আমাদেরকে টর্চারিং করতে। যারা ওখানে ডিল করেছে তারা বাংলাদেশি এবং তারা একটা চক্র। তারা বাংলায় কথা বলেছে, কিন্তু তারা যেহেতু ক্রিমিনাল, তারা অত্যন্ত কৌশলী কথাবার্তা বলেছে, অনেক সময় মাস্ক ব্যবহার করেছে এবং তারা নিকনেম ব্যবহার করেছে। তাদের পরিচয়টা উদ্ঘাটন করাটাও টাফ। তবে আমরা এই সকল আসামির মাধ্যমে বেশ কিছু তথ্য পেয়েছি, আমরা এগুলো নিয়ে কাজ করছি।